1575 খ্রিস্টাব্দে যখন সুলেমান কররানী আমাদের বাংলা বিহার উড়িষ্যা রাজত্ব করছেন, তার মৃত্যুর পরে তার ছেলে দাউদ কররানী রাজত্ব করেন এবং তৎকালীন দিল্লির অধিপতি আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আকবর সেখানে প্রতিনিধি পাঠিয়েছিল রাজা টোডরমল আর মুনিম খাঁকে। এদের মধ্যে লড়াইয়ে প্রচুর সংখ্যক মুঘল সৈন্য মারা যাওয়ার ফলে জায়গাটাকে বলা হচ্ছে মুঘলমারি। অনেক ঐতিহাসিক এও মনে করেন যে মুঘল মার থেকে মুঘলমারি, মানে মুঘল সৈন্যরা এই পথ দিয়ে মারিয়ে গেছিল, তাই মুঘল মার থেকে মুঘলমারি বলা। কিন্তু সেই সংক্রান্ত কোনো তথ্য আমরা এখানে তুলে ধরতে পারছি না। আমরা এখানে যে ইতিহাসটাকে দেখতে পাচ্ছি সেটা ডক্টর অশোক দত্তের নেতৃত্বে উৎখননে বেরোনো প্রায় মুঘলদের থেকে 1000 বছরের পুরনো গুপ্ত যুগের সময়কার নিদর্শন। জায়গাটা ভেতরের ছবিতে আমরা একদম প্রথমে দিয়েছি যে কেমন ছিল জায়গাটা। একটা উঁচু ঢিপির মতন যেখানে ক্লাব হচ্ছিল, সামনের অংশটা একটা সমতল জায়গা, সেখানে হাট হতো, মেলা হতো, গ্রামের বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়েছে। সেই ক্লাব ঘরের মধ্যে আমরা বসে আছি, যার ভেতরটা হচ্ছে মেকআপ রুম, এটা স্টেজ, দর্শকরা বাইরে বসতো। ডক্টর অশোক দত্ত এখানে সর্বপ্রথম আসেন 1999 সালে নদী বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য সংগ্রহ করতে। কারণ আমাদের কাছ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী, যে নদীতে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য হতো তাম্রলিপ্ত থেকে মকর, মানে যেটা আজকে তমলুক থেকে বিহার পর্যন্ত যোগাযোগের মাধ্যম ছিল সুবর্ণরেখা নদী। তো বণিকরা যে এই পথ দিয়ে যাওয়া আসা করতো সেই সংক্রান্ত কিছু আমরা নৌকোর ছবি যুক্ত, পালতোলা নৌকোর ছবি যুক্ত লিপি পেয়েছি আমরা। 2003-এ ডক্টর অশোক দত্ত যখন এখানে খনন কার্য শুরু করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে নিয়ে প্রত্যেক বছর ছাত্রছাত্রী এখানে আসতো, 1-1.5 মাস করে খনন কার্য করা হতো। তাতে যে সমস্ত প্রত্নবস্তু বের হতো তা তারা নিয়ে যেতেন কলকাতার মিউজিয়ামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস যেটা আলিপুরে রয়েছে, সেখানে তারা নিয়ে চলে যেতেন। পরবর্তী দিনে 2012 সালে ডক্টর দত্তের আকস্মিক মৃত্যুর পরে এটাকে নেয় রাজ্য সরকার, এবং রাজ্য সরকার নেওয়ার পরে ডক্টর অমল রায়ের নেতৃত্বে 2014-15 সেশনে কাজ হয়। আকস্মিকভাবে উনারও মৃত্যুর পরে পরবর্তী দায়িত্ব নেন প্রকাশ রঞ্জন মাইতি, যিনি 2014-15-16 তিনটি সেশনে খনন কার্যে যুক্ত ছিলেন। মুখ্যত বিশেষ করে 2015-16 সালটায় উনার নেতৃত্বে এখানে খনন কার্য হয়েছে, এবং সেই খনন কার্য চলাকালীন স্বর্ণমুদ্রা, লকেট, স্বর্ণমুকুটের ভাঙা অংশ, 95খানা ব্রোঞ্জ মূর্তি, এই বিহারে নামাঙ্কিত লিপি এবং অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের ব্যবহার সামগ্রীর জিনিস এখান থেকে পেয়ে। সেই সবকটা জিনিসকে রাখা হয়েছে কলকাতার বেহালা স্টেট মিউজিয়ামে। আমরা এখানে জাস্ট কিছু জিনিসকে দেখতে পাচ্ছি। 2003 থেকে 2016 উৎখননে যে বেরিয়েছিল মুঘলমার্কে যে সমস্ত প্রত্নবস্তু, তার কিছু ছবি আর কিছু অ্যান্টিক রাখতে পেরেছে। কারণ আর সেফটির কারণে টোটাল জিনিসটাকে কলকাতার মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে যেটুকু রয়েছে সেগুলো কোনো অংশে কম নয়, প্রায় 54 রকম টাইপের ডিজাইনের ইট পাওয়া গেছিলো। তার কিছু আছে আমাদের এখানে স্টাকো ফিগারের ডিজাইন। এই স্টাকোটা হচ্ছে কিন্তু চুন সুরকি, যার মধ্যে চুন, চিটেগুড়, খয়ের, ইটের গুঁড়ি, বালি এসব থাকবে। মূর্তিগুলো নিশ্চয়ই দেখেছো যেখানে সেটের ভেতর রয়েছে, ওই মূর্তিগুলো একটা মনেস্ট্রির টপ লেভেলে রয়েছে। ওই উচ্চতা থেকে প্রায় 14-15 ফিট নিচের দিকে নামলে আমরা এর মেঝে পাবো। ধরতে গেলে আমরা একরকম একটা মনেস্ট্রির ছাদে রয়েছি, ঠিক আছে। আগামীতে এটা আরও এক্সকাভেশন হলে আরও অনেক কিছু বেরোবে, সেটুকু আশা করি আমরা। কাঁচের আলমারিটার ভিতরে যেটা রয়েছে সেখানে গিয়ে দেখো, ব্রাহ্মীতে লেখা কিছু লিপি, উৎসর্গ ফলক, ক্রিস্টাল পাথর, প্রদীপ, আতরদান, ধনুচির ভাঙা অংশ, এবং তারা যে রেগুলার ব্যবহার করতো মাটির তৈরি পাত্র, সেই পাত্রের দুটো কালার, গ্রে রেড কালার কটারি পাওয়া গেছে, শিলনোড়া পাওয়া গেছে। তো বৌদ্ধ ভিক্ষুদের থাকার যে একটা জায়গা, সেটা ঘুরতে গিয়ে যে সমস্ত প্রত্নবস্তু বেরিয়েছে তার মধ্যে এগুলো আমরা কিছুটা রেখেছি এখানটায়। হিউয়েন সাং তার বিবরণী সিউকি কাব্যগ্রন্থে উল্লেখ করেছেন 638 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন তাম্রলিপ্ত বন্দরে। তাকে কেন্দ্র করে এরকম 10খানা বৌদ্ধবিহার ছিল, যার মধ্যে আমরা প্রথম মুঘলমারিটাকে পেয়েছি, এবং এটাই বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে পুরনো।